টপিকসটা পড়াচ্ছি, দরজাটা টেনে দিয়ে যাও। আমি আজকে যে টপিকসটা পড়াচ্ছি সেটা তোমাদের রিটেনে বেশি লাগবে, বা ধরো তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসলে এটা তোমাকে এক্সক্লুড করার জন্য কাজে লাগবে। তবে কেস হিসাবে তোমরা এমবিবিএস এ হয়তো ক্লিনিক্যালি কোনো কেস হিসাবে পাবে না। হ্যাঁ, তবে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের আনসার করার জন্য তোমাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা ট্রিটমেন্ট পারপাসে যদি জিজ্ঞাসা করে, রিটেনে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। বা অনেক সময় তোমাদের হসপিটালে যে সিনারিও দিয়ে দেয়, সেই সিনারিও হিসাবেও তোমাদের এটা আসতে পারে। কেমন? সুতরাং একেবারে মানে না পড়লে হবে না এরকম কিন্তু না। তাহলে আগে আমরা জানি এন্ডোমেট্রিয়াসিস কি। এন্ডোমেট্রিয়াসিসটা কথাটাই দেখো রিলেটেড টু এন্ডোমেট্রিয়াম, তাই না? তার এখানে আমরা বলছি প্রেজেন্স অফ ফাংশনিং এন্ডোমেট্রিয়াম দ্যাট ইজ গ্ল্যান্ডস এন্ড স্টোমা ইনসাইডস আদার দেন দ্য ইউটেরাইন মিউকোসা ইজ কল্ড এন্ডোমেট্রিয়াসিস। তা আমরা কি জানি? আমরা জানি ইউটেরাসের 3টা লেয়ার, তাই না? এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। আচ্ছা, এন্ডোমেট্রিয়ামে থাকতেছে হচ্ছে স্টমাক গ্ল্যান্ড এন্ড স্টোমা। এখানে একটা ফ্যালাসি, মানে একটা পিকুলিয়ারিটিস, সাধারণত মিউকোসার নিচে সাবমিউকোসা থাকে, তাই না? বাট ইউটেরাসের বেলায় মিউকোসার নিচে কোনো সাবমিউকোসা থাকে না। ঠিক আছে? তাহলে কি হয়? ইউটেরাইন গ্ল্যান্ড এন্ড স্টোমা গুলি সরাসরি মাসলের উপর এমবেডেড থাকে, নরমাল যেটা আর কি। আচ্ছা, এখন এখানে বলছে প্রেজেন্স অফ ফাংশনিং এন্ডোমেট্রিয়াম আদার দেন ইউটেরাইন মিউকোসা ইজ কল্ড এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, তাহলে কি হচ্ছে? এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দিস endometrial tissue may be found in the myometrium when it is called endometriosis interna or adenomyosis. When these tissues are found at the side other than the uterus are called endometriosis externa. That is এন্ডোমেট্রিওসিস, যেটা অ্যাজ এ হোল আমরা মানে বলি যে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস বলতে আমরা এক্সটার্নালটাকে ইউজুয়ালি আমরা ব্রড হেডিং এ বলে দিচ্ছি তার এন্ডোমেট্রিওসিস হয়েছে। হ্যাঁ, তাহলে এন্ডোমেট্রিওসিস যখন ইনসাইড দ্য আদার দেন ইউট্রাইন ইউটারাস থাকে, ইন দ্যাট কেস এন্ডোমেট্রিওসিস এক্সটার্না। আর উইদিন দ্য মায়োমেট্রিয়াম, when it is embedded in the within the myometrium, in that case we call it adenomyosis. ওকে, দুইটা জিনিস, একটা হচ্ছে ইউটারাসের মায়োমেট্রিয়ামের ভিতরে থাকবে, আউটসাইড দ্য ইউটারাস থাকবে। ইনসাইড দ্য ইউটারাস ইন মায়োমেট্রিয়াম adenomyosis, আউটসাইড দ্য ইউটারাস endometriosis. এখন আসো কোথায় কোথায় হয়। এখানে আমরা কিছু বলতে পারি একভাবে, অ্যাবডোমিনাল, এক্সট্রা অ্যাবডোমিনাল, রেয়ার। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি। অ্যাবডোমিনাল বললে এখানে যদি আমি স্লাইডটা তৈরি করি দেইনি, আমি আসতেছি পরে। অ্যাবডোমিনাল হলে মানে উইদিন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে স্ট্রাকচার গুলি ইনভলভ হবে বিলো দ্য আমিলিকাস। আরেকটা হচ্ছে এক্সটার্নাল, ধরো অ্যাবডোমিনালের বাইরে স্কার টিস্যুতে হতে পারে, হ্যাঁ, ইপিসিওটমি স্কারে হতে পারে, ভ্যাজাইনাতে হতে পারে, সার্ভিক্সে হতে পারে। ইন দ্যাট কেস আমরা বলবো এক্সট্রা অ্যাবডোমিনাল। আর রেয়ার বলি রেয়ার প্লেসে থাকবে। তারপরেও আমরা কি করেছি কি সাইড অফ এন্ডোমেট্রিওসিস কে কিছু কমন সাইড, কিছু রেয়ার সাইড ধরে নিয়েছি, মানে অ্যাবডোমিনাল, এক্সট্রা অ্যাবডোমিনাল এভাবে না বলে। তাহলে কমন সাইড কি? ওভারি, pelvic peritoneum, pouch of Douglas, uterosacral ligament, ইউটারাসের পিছনে আছে uterosacral ligament, rectovaginal septum, sigmoid colon। তুমি পেলভিসের অবস্থা চিন্তা করো, পেলভিসের চিন্তা করলে পেলভিক অর্গান গুলি চিন্তা করবা। যেমন আমরা ওভারি বলতেছি, pelvic peritoneum, pouch of Douglas, uterosacral ligament, rectovaginal septum, পাশে দেখো রাইটে হচ্ছে appendix, sigmoid colon লেফট সাইডে, pelvic lymph node, fallopian tube। ঠিক আছে, তাহলে আমার এখানে সব কমন সাইড বলতে আমার পেলভিক অর্গান গুলিকে, যেখানে পেলভিসের ভিতরে যে অর্গান গুলি আছে ফিমেল অর্গান, সেগুলিকে আমি ইনভলভ করছি। আর রেয়ার কোথায়? আম্বিলিকাস, ওই যে এখন আমি এক্সট্রা দেখো এক্সট্রা অ্যাবডোমিনাল হয়ে গেল, আম্বিলিকাস, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল স্কার, ইপিসিওটমি স্কার। রেয়ারে আসো, রেয়ার হচ্ছে লাং, প্লুরা, ইউরেটার, কিডনি, আর্ম, লেগ, নেজাল মিউকোসা। ঠিক আছে, এগুলো হচ্ছে কোথায় কোথায় হয় সেটা আমি আগে বললাম। কাদের হয়? প্রথমে জানবো জিনিসটা কি, কোথায় হয়। এখন আমরা জানবো কাদের, কি কারণে হয়। রিস্ক ফ্যাক্টর হচ্ছে লো পেরিটি, বাচ্চা কাচ্চা হচ্ছে না এই ধরনের মহিলাদের। ডিলেড চাইল্ড বিয়ারিং, আজকালকার ছেলে মেয়েরা অনেক বড়, মানে আমি আগে এস্টাবলিশড হবো, সব করবো, দেন আমি বাচ্চা কাচ্চা নিতে, তাহলে ডিলেড চাইল্ড বিয়ারিং। তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, মায়ের আছে মেয়ের হবে, দিদার ছিল, দিদার পরে মার হয়েছে, মার পরে মেয়ের, এই ধরনের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। জেনিটাল ট্র্যাক্ট অবস্ট্রাকশন, কোথাও যদি জেনিটাল ট্র্যাক্টে অবস্ট্রাকশন থাকে, আমার অবস্ট্রাকশন মিন্স
menstrual cycle হচ্ছে, menstruation হচ্ছে, এটা shedding out হয়ে আসতে পারতেছে না, there is obstruction, in that case এ হইতে পারে। ঠিক আছে? environmental toxin, এখানে environmental toxin বলতে আমরা এখানে ডিগক্সিন কে বোঝাচ্ছি, ডিগক্সিন কে বোঝানো হয়। আর হচ্ছে molecular defect, molecular defect গুলো কি? cytokines, tumor necrosis factor alpha, interleukin 1, macrophage, vascular endothelial growth factor, matrix metalloproteinase আর হচ্ছে estrogen। এখন আসি, আমরা তো এটা জানলাম যে কি রিস্ক ফ্যাক্টরের জন্য হতে পারে, এটা আমরা আগে জেনে নিলাম। এখন আমরা জানি প্যাথোজেনেসিস। এখন প্যাথোজেনেসিস এর জন্য না আসলে nobody knows কি কারণে হয়, বাট এখানে মাল্টি ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ? যেমন আছে একটা retrograde menstruation, ঠিক আছে? সিলোমিক মেটাপ্লাসিয়া, ডাইরেক্ট ইমপ্লান্টেশন, লিম্ফেটিক থিওরি, ভাস্কুলার থিওরি, তারপর আছে জেনেটিক এন্ড ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর। অনলি একটা ফ্যাক্টরের জন্য কিন্তু আমার এন্ডোমেট্রিওসিস ইজ নট রেসপন্সিবল। এখানে যদিও কখনো কোনোখানে বইয়ে দেখবে এক জায়গায় দেখাচ্ছে যে রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন এর জন্য হচ্ছে পেলভিক অর্গান গুলো ইনভলভ হবে, সিলোমিক মেটাপ্লাসিয়ার জন্য এটা হবে ওটা হবে, কিন্তু যদি তুমি ডিপলি চিন্তা করো বা দেখা যায় যে একটা ফ্যাক্টরের জন্য কখনো এন্ডোমেট্রিওসিস হয় না, এটার সাথে দেখা যায় যে সিকোয়েন্সিয়ালি একটার সাথে আরেকটা রিলেট করে দেন এটা হয়। তারপরে বড় কথা এক্সাক্ট কজেস still not known. হুম? আচ্ছা। যে এখন retrograde menstruation, what is this? There is a retrograde flow of menstrual blood through the uterine tube during menstruation. The endometrial fragments get implanted in the peritoneal surface and pelvic organ. Subsequently, cyclical growth and shedding occurs undergoes by the hormonal influence. এখানে কি বলছে যে আমি প্রথমে ওখানে একটা কজ বলেছি না, অবস্ট্রাকটিভ। হ্যাঁ? অবস্ট্রাকটিভ কজ করছে। এখানে হচ্ছে কোনো কারণে যদি এই মেনস্ট্রুয়াল ব্লাডটা বের হয়ে আসতে না পারে, দেন এটা কি করে? ফেলোপিয়ান টিউব ধরে ওটা চলে যাচ্ছে হচ্ছে কোথায়? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যাচ্ছে। তার মানে কি? এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড যদি মেনস্ট্রুয়াল ব্লাডটা ওখানে চলে যায়, তাহলে ওখানে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এন্ড স্টোমা যেয়ে পড়ছে। এটা তো ওখানে থেকে যাচ্ছে। ওটা তো আর বের হওয়ার পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না। এখন হয় কি? সাইক্লিক্যাল হরমোনাল চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলে ওভারিয়ান সাইকেল চলে। এট এ টাইমস ওভারিয়ান সাইকেল চলে। চললে কি হয়? এস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হয়। সেই যে এস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হচ্ছে, তারা কি করছে? ওই যে এন্ডোমেট্রিয়াল টিস্যু গ্ল্যান্ড রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন হয়ে ওখানে চলে গেছিল, ওখানে যেয়ে সাইক্লিক্যাল গ্রোথ করছে, শেডিং করছে। ওখানে একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন হচ্ছে, ওখানে থেকে যাচ্ছে, একটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এখানে আমার একটা প্যাথোজেনেসিস হয়ে এখানে একটা তোমার হচ্ছে এন্ডোমেট্রিওসিস হচ্ছে। এখন আসো সিলোমিক মেটাপ্লাসিয়া। এই যে এন্ডোমেট্রিয়াল ব্লাড গেল কোথাও, সেটা কি হয়? যেখানে কোথাও যদি পড়ে, এটা ক্রনিক ইরিটেশন হয়। ইরিটেশন মে কজেস সিলোমিক মেটাপ্লাসিয়া হুইচ রিজাল্টস এন্ডোমেট্রিওসিস। আরেকটা কথা বলছে মুলারিয়ান টিস্যু remnant may be trapped within the peritoneum, undergo metaplasia and transform through endometriosis. এটা হচ্ছে তোমার হচ্ছে ডেভেলপমেন্টাল কোন কারণে যদি থেকে যায়, সেটা ওখানে যায় যখন তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, দেন তারপর থেকে এই চেঞ্জ গুলো আসতে থাকে, তখন endometriosis হয়। এখন আসো ডাইরেক্ট ইমপ্লান্টেশন। ডাইরেক্ট ইমপ্লান্টেশনে কি হয়? অ্যাবডোমিনাল কোথায় হয়? অ্যাবডোমিনাল স্কার following hysterectomy, cesarean section, tubectomy, myomectomy can be explained by this theory. এখন বলতেছে ধরো আমি একটু একটু করে বলে যাচ্ছি সবগুলো। ধরো আমি হিস্টেরেক্টমি করছি। হিস্টেরেক্টমি করার সময় কোনো কারণে আমার ইউটেরাস ওপেন হলো। এখান থেকে মায়োমেট্রিয়াম টিস্যু হয়তো আমার হাতে লেগে বা যেকোনো ভাবে হোক অ্যাবডোমিনাল স্কারে এসে আমি যখন অ্যাবডোমিন ক্লোজ করে ওখানে এসে বসে গেল। তাহলে কি হয়েছে? এই যে অ্যাবডোমিনাল তোমার এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এন্ড স্টোমা ওখানে থেকে গেল। তা এখন তো তার তো ওভারি রয়ে গেছে। বা টিউবেক্টমি করলাম বা মায়োমেক্টমি করলাম, তার তো ওভারি রয়েছে, ওভারিয়ান ফাংশন আছে। দেয়ার ইজ এ তোমার ওভারিয়ান ফাংশনের মধ্যে কি হচ্ছে? তার সেখানে আবার ওভারিয়ান সাইকেল হচ্ছে, এস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হচ্ছে। তাহলে ওখানে অ্যাবডোমিনাল স্কারের যে এন্ডোমেট্রিয়াল টিস্যু ছিল, সেখানে আবার এন্ডোমেট্রিয়াল চেঞ্জ গুলো হতে থাকে। আসলে লিম্ফেটিক থিওরি। Normal endometrium can be metastatized in the pelvic node through draining lymphatic channel of the uterus. দেন আসো ভাস্কুলার থিওরি। ভাস্কুলার থিওরি দিয়ে সাধারণত ডিস্টাল মেটাস্টেসিস গুলি হয়, যেমন অনেকের বলে আর্মে হচ্ছে লেগে, লাংস, থাই ক্যান বি এক্সপ্লেন বাই দিস থিওরি। দেন আসো জেনেটিক অর ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর।
এটাকে আমি একটা জায়গায় বলছি যে ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে না? এখানে দেখো কথাটা আসছে। Amount amount of less than 10% patients, 6 to 7 times increase incidence in the first degree relatives. আমি তোমাদের ওখানে রিস্ক ফ্যাক্টরে বলছি ফ্যামিলি হিস্ট্রি। এখন দেখা যাচ্ছে এখানে কত পার্সেন্ট? 10% পেশেন্টস এর মধ্যে লেস দ্যান 10% পেশেন্ট। আর ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর মধ্যে 6 to 7 টাইমস এটা দেখা যাচ্ছে। The defect of local cellular immunity may be responsible for the ectopic tissue to grow in the abnormal site. এখানে একটা কথা বলি, এটা এই জিনিসটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর। ঠিক আছে? ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরে কি হয়? নরমালি যখন মেনস্ট্রুয়েশন হয়, মেনস্ট্রুয়াল ব্লাড গুলোকে, যে এন্ডোমেট্রিয়াল টিস্যু গুলোকে, এগুলিকে সাধারণত কি হয়? যে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটিতে ম্যাক্রোফেজ থাকে। এই ম্যাক্রোফেজ গুলি এটাকে তোমার কি ফ্যাগোসাইটোসিস এর মাধ্যমে এই যে মেনস্ট্রুয়াল ডেব্রিস গুলিকে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে তোমার হচ্ছে রিমুভ করার কথা। ঠিক না? কিন্তু এই কেসে কি হয়? এন্ডোমেট্রিওসিস এর সময়, পেলভিক এন্ডোমেট্রিওসিস এ, তখন এখানে একটা ক্লিনিক্যাল পেরিটোনিয়াল ইনফ্লামেশন হয়। ঠিক আছে? পেরিটোনিয়াল ইনফ্লামেশন হলে কি হয়? এই যে ম্যাক্রোফেজ গুলি অ্যাক্টিভেটেড হয়। তখন এই ম্যাক্রোফেজ গুলি কি করে? কিছু জিনিস রিলিজ করে। যেমন সাইটোকাইন, ইন্টারলিউকিন 1, তারপর হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, হ্যাঁ? এনজিওজেনিক ফ্যাক্টর, এগুলো রিলিজ করে। রিলিজ করে কি করে? এই এন্ডোমেট্রিওসিস সেল গুলিকে, একটোপিক গুলিকে আবার গ্রোথ বাড়ায় দিচ্ছে, বাড়ায় দিয়ে একটোপিক সাইটে ওটার উপর কাজ করে প্রমোট করে গ্রোথ অফ দ্য এন্ডোমেট্রিয়াল সেল। বুঝা গেল? আর এখানে দেখো আরেকটা জিনিস আছে। এই একটোপিক এন্ডোমেট্রিয়াম এরা করে কি? সাধারণত কি হয়? অ্যাপোপ্টোসিস এর মাধ্যমে এটা ডিসলভ হয়ে যায়, চলে যাওয়ার কথা। কিন্তু এটা রেজিস্ট করে। ঠিক আছে? আরো একটা মজার জিনিস কি? এই যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ গুলি, এরা করে কি? তোমার স্পার্ম মোটিলিটিটা কমিয়ে দেয়। ঠিক আছে? আর ফ্যাগোসাইটিস কমায়, আবার অনেক সময় স্পার্মকে ফ্যাগোসাইটোসিস করে। ঠিক আছে? এই ২ টা কারণে অনেক সময় বলে না যে এন্ডোমেট্রিওসিস এর কেসগুলি ইনফার্টিলিটি নিয়ে আসে। এই কারণে ইনফার্টিলিটি ওরা নিয়ে আসে। আমার মনে হয় আমি এটুকু তোমাদেরকে বুঝাতে পেরেছি। এখন আসো আমরা এতক্ষণ জানলাম প্যাথোজেনেসিস। তাহলে প্যাথোজেনেসিস এ কি কি আছে? একটা হচ্ছে রেট্রোগেট মিনিস্ট্রেশন, তারপরে হচ্ছে কি সিলোমিক মেটাপ্লাসিয়া, ডাইরেক্ট ইমপ্লান্টেশন, লিম্ফেটিক থিওরি, ভাস্কুলার থিওরি, জেনেটিক অর ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর। সবচেয়ে বড় কথা, যতই ফ্যাক্টর বলুক না কেন, কোনো একটা ফ্যাক্টর, একটা থিওরি এন্ডোমেট্রিওসিস এর জন্য রেসপন্সিবল না। হ্যাঁ? একটা ২ টা মিলে বা ২ টা ৩ টা মিলে তখন তোমার এন্ডোমেট্রিওসিস হবে। এখন এন্ডোমেট্রিওসিস এর প্যাথোলজিক্যাল কি চেঞ্জ হয়? একটা মেয়ের এন্ডোমেট্রিওসিস হচ্ছে তার কি চেঞ্জ গুলো হয়? এখন এন্ডোমেট্রিওসিস এ কি হয়? দেখো, দ্য এন্ডোমেট্রিয়াম, যে আমি বলছি গ্ল্যান্ড অ্যান্ড স্ট্রোমা ইন দ্য ectopic site has got the potentially the action of ovarian hormone. প্রথমেই আমি বলছি যে এন্ডোমেট্রিওসিসটা মেইনলি ডিপেন্ড অন হরমোনের উপর। স্টিমুলেশন অফ দ্য হরমোন থাকবে, এন্ডোমেট্রিয়াল গ্রোথ হবে। আর এই জিনিসটা কি হয়? এটা ইনভেসিভ ভ্যারাইটি হয়। এটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন খুব কমই হবে। ঠিক আছে? যতক্ষণ হরমোনাল ইনফ্লুয়েন্স থাকবে এই চেঞ্জ গুলি ততক্ষণ হতে থাকবে। আমি যদি হরমোনাল ইনফ্লুয়েন্স উঠায় নিতে পারি, এন্ডোমেট্রিওসিস এর এই বংশ বিস্তার বলো বা স্প্রেডিং বলো বা এক্সটেনশন বলো, এগুলি আর থাকবে না। ঠিক আছে? তাহলে কি বলছি? endometrium in the ectopic site has got the potentiality to undergo changes during the action of ovarian hormone. Proliferative changes are constantly evident. Proliferation হতে থাকবে। The secretory change are conspicuously absent. Cyclical growth and shedding continue till menopause. এখন এটা মেনোপজ পর্যন্ত, আমি তো বললাম হরমোনাল ইনফ্লুয়েন্স থাকবে কতদিন? ওভারিয়ান অ্যাক্টিভিটিস থাকবে, মেনোপজের পরে তো ওভারিয়ান অ্যাক্টিভিটি থাকে না। ওভারিয়ান অ্যাক্টিভিটি নাই, সাইক্লিক্যাল হরমোনাল ইনফ্লুয়েন্স নাই, সাইক্লিক্যাল গ্রোথ এন্ড শেডিং নাই। এখন হলো, blood is a irritant and it causes dense tissue reaction surrounding the lesion with ultimate fibrosis. এই যে এন্ডোমেট্রিওসিস হচ্ছে, তোমার ওখানে ব্লিডিং হয়ে ওখানে থেকে যায়, সাইক্লিক চেঞ্জ হচ্ছে, ইনফেকশন হচ্ছে। তখন কি হয়? ইনফেকশন হলেই তো ওখানে সেকেন্ডারি ইনফ্লামেটরি চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে ওখানে ফাইব্রোসিস হয়। ইনফ্লামেটরি চেঞ্জ হলে কি হবে? সিকুলি হিসাবে ফাইব্রোসিস হবে। ফাইব্রোসিস হয়ে সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে একটা
হলো, ইনফ্লামেটরি চেঞ্জ হলো, সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে একটা রিঅ্যাকশন হয়ে ওখানে কি হবে? ফাইব্রোসিস হবে। ফাইব্রোসিস হয়ে আল্টিমেটলি সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে একটা অ্যাডিশন তৈরি হবে। আচ্ছা, এখন হচ্ছে এখন আমার হচ্ছে ব্লিডিং হলো। ব্লিডিং হয়ে যদি when encysted, the cyst enlarge with cyclically। এখন এটা ব্লিডিং হয়ে ছোট একটা ব্লিডিং হলো, ওটা একটা সিস্ট ফর্ম করলো। সিস্ট ফর্ম হলে কি হবে? এটা আস্তে, আস্তে প্রত্যেকটা সাইকেলে ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হয়ে এটা আস্তে, আস্তে সিস্ট গুলি এনলার্জ হচ্ছে। ঠিক আছে? কিন্তু এনলার্জ হয়ে কি হবে? ভিতরে তো ব্লাড থেকে যাচ্ছে, তাই না? ব্লাডের কি হয়? সেরাস যে পার্টটা আস্তে the serum gets absorbed in between the periods and content inside become chocolate color. Hence, the cyst is called chocolate cyst, which commonly occurs in the ovary. এখন এখানে বলছে যে তোমাকে আমরা কি বলি? এখন ব্লিডিং হলো। ব্লিডিং হয়ে ওটা কি এরকম ব্লাড থেকে যাবে? না। একটা মেনস্ট্রুয়াল সাইকেলে পরে হরমোনাল অ্যাকশন কমে গেল, আরেকটা মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে। শুরু হওয়ার পর এই যে ২ টা ইন বিটুইন দ্য 2 সাইকেল, তখন কি হয়? তখন ওই যে ব্লাডের যে ব্লাডটা আসছিল সিস্টের ভিতরে তার সেরাস পার্টটা অ্যাবজর্ব হয়ে যায়। সেরাস পার্টটা অ্যাবজর্ব হয়ে তোমার যে থাকে কোনটা সেলগুলি থাকে ওটা একটা ভারী কালার নিচ্ছে, সেটাকে আমরা বলি থেকে যাচ্ছে, এটা চকোলেট সিস্ট বলা হয়। এই জন্য এটার আর একটা নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াল সিস্ট অর এন্ডোমেট্রিওমা। ঠিক আছে? In spite of dense adhesion among the pelvic structure, the fallopian tube remain wet. এখানে দেখো একটা সবচেয়ে সুন্দর কথা যে ফ্যালোপিয়ান টিউবে কিন্তু কোনো চেঞ্জ থাকে না, মানে প্যাটার্ন থাকে, ভিতরে কোনো রকম অবস্ট্রাকশন থাকে না, ফ্যালোপিয়ান টিউব অ্যাজ ইউজুয়াল থাকে। কিন্তু কি হয় দেখো ওই যে এন্ডোমেট্রিওসিস সিস্ট হচ্ছে, হ্যাঁ? সিস্ট গুলি যদি কোনো কারণে রাপচার হয়ে যায় বা ওখানে যে ফ্লুইডটা শেডিং হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি ব্লকের জন্য, সেখানে যে ইরিটেশন হয়ে সেকেন্ডারি ইনফ্লামেশন হলো, ইনফ্লামেশন হয়ে তোমার হচ্ছে ইনফ্লামেটরি চেঞ্জ এর পরে ফাইব্রোসিস হলো, ফাইব্রোসিস হয়ে অ্যাডিশন হয়ে হয়তো ভিতরের দিকে ওইদিকে পাফকার্ড হয়ে যাচ্ছে, বাট টিউবটা কিন্তু আমার প্যাটার্ন থাকে। এখন পেলভিক এন্ডোমেট্রিওসিস টিপিক্যালি দেয়ার ইজ a small black dot so called powder burn seen in the uterosacral ligament or pouch of Douglas। এই জিনিসটা যেটা বলছে এটা সাধারণত আমরা চোখে দেখি না। এটা যদি আমি ল্যাপারোস্কোপি করি ওই যে বাইরে পড়ে যাচ্ছে ওটা কোথায় যায় সিডলিং হয় সেটা বলছে যে ব্ল্যাক ডট স্পট পাওয়া যাবে পাউডার বার্ন, যেটার নাম আমরা বলি পাউডার বার্ন বা ব্ল্যাক স্পট, সেগুলো ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট আর পাউচ অফ ডগলাসে আমরা যদি দেখি এগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে? ইউজুয়ালি এগুলি আমরা চোখে দেখি না, নেকেড দেখা সম্ভব হয় না। যদি ওপেন করলে ওখানে ছোট, ছোট দেখতে পারি বা ল্যাপারোস্কোপি করে আমরা। এখন এই গেল আমরা আগে জানলাম যে মানে হোয়াট ইস এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিস কাদের হয়, হ্যাঁ? দেন রিস্ক ফ্যাক্টর কোথায় হয় জানলাম এটার প্যাথোফিজিওলজি জানলাম, প্যাথোলজি জানলাম, তাই না? এখন আসি এই পেশেন্ট গুলো আমাদের কাছে কি ধরনের ফিচার নিয়ে আসবে। ওরা তো আমাদের কাছে ডাইরেক্ট এসে বলবে না যে এন্ডোমেট্রিওসিস হচ্ছে বা আমরা সাথে, সাথে তো ডায়াগনোসিস করতে পারবো না। ইট ইস এ কেস অফ এন্ডোমেট্রিওসিস। পেশেন্টটা কি ধরনের প্রোফাইল নিয়ে আসে? আমাদের আগে জানতে হবে পেশেন্ট প্রোফাইলটা কি ধরনের সিম্পটম, পেশেন্ট গুলো কি ধরনের। ইউজুয়ালি এই পেশেন্ট গুলো ৩০ থেকে ৪৫ বছরের ভিতরে আমাদের কাছে আসবে। এজ লিমিট দেখো বলছে 30 to 45 ইয়ার্স এর ভিতরে আসে। মোস্টলি ডালিপেরাস or having one or two children. History of infertility দিতে পারে, voluntary postponement of first conception until a late age, family history। এই ধরনের তাহলে পেশেন্টটা আমাদের কাছে নিয়ে কি ধরনের এজে আসতে পারে? 30 to 45 ইয়ার্স এজে উইথ ফ্যামিলি হিস্ট্রি নিয়ে আসতে পারে। মোস্টলি নালিপ্যারাস হতে পারে বা একটা দুইটা বাচ্চা হয়েছে, ইনফার্টিলিটি হিস্ট্রি নিয়ে আসতে পারে বা সে নিজেই বলবে যে আমি আমার প্রথম বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছি। এই ধরনের হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসতে পারে। ডিসমেনোরিয়া পেশেন্ট গুলো আমাদের কাছে আসে 20% পেশেন্ট আছে অ্যাবনরমাল মেনস্ট্রুয়েশন নিয়ে, ইনফার্টিলিটি নিয়ে আসে 40 to 60%, ডিসপেরোনিয়া 20 to 40% পেশেন্ট নিয়ে আসে, ক্রনিক পেলভিক পেইন নিয়ে আসতে পারে, অ্যাবডোমিনাল পেইন। এখন আমরা জানলাম সিম্পটমটা কি নিয়ে আসে। পেশেন্ট প্রোফাইল তো দেখলাম যে পেশেন্টটা এই ধরনের কত এজ হবে 30 to 45 ইয়ার্স এজ হবে, নালিপেরাস থাকবে,
তারপরে হতে পারে একটা দুটো বাচ্চা থাকতে পারে, সিম্পলি ইনফার্টিলিটি নিয়ে আসতে পারে, তাই না? এইভাবে আসবে। আর সিম্পটম কি নিয়ে আসবে? পেশেন্টটা নিয়ে আসবে সিম্পটম হচ্ছে ডিসপেরোনিয়া, ডিসমেনোরিয়া হচ্ছে 70%, menstrual abnormality 20%, infertility 40 to 60%, ডিসপেরোনিয়া 20 to 40%, chronic pelvic pain abdomen। বোঝা গেল বাবুরা? আচ্ছা, এখন আসো ডিসমেনোরিয়া কি হবে? menstrual এদের পেইনটা কেমন? পেইনের ফিচারটাই অন্যরকম থাকবে। সাধারণত দেখা যাবে menstruation established এর 2 বছর তার নরমাল menstruation হচ্ছে, there is no dysmenorrhea, after that they develop dysmenorrhea, and this dysmenorrhea feature pain featureটা কি ধরনের? ফিচার just like that before menstruation, 2 to 3 days before menstruation pain is started, and it persists during menstruation, and it also persists after cessation of menstruation after 2 to 3 days. That means menstruation এর আগে শুরু হবে, throughout the menstrual period থাকবে, menstruation এর পরে হবে। ঠিক আছে? তার মানে বেশ একটা ভালো সময় ধরে তার menstruationটা হবে। না, ব্লিডিং মানে পেইনটা থেকে যাবে। এখন এই পেইনটা কেন হয়? বলতেছে যে এই সময় যে ওই যে ম্যাক্রোফেজ টেক্টোফেজ থাকে তাদের যেকোনো কারণেই হোক, ওদের প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফাটা বেড়ে যায়, থ্রম্বোক্সিন B2 বেড়ে যায়, যাওয়ার জন্য এন্ডোমেট্রিয়াল টিস্যু জিনিসগুলো বাড়ার জন্য ফ্রম এন্ডোমেট্রিয়াটিক টিস্যু থেকে রিলিজ হয় যেটা বেশি, বুঝছো? ইনকে সিক্রেশন কি হয়? এন্ডোমেট্রিয়াটিক টিস্যু থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, থ্রম্বোক্সিন বিটা 1, বিটা 2, এই দুটা বেশি রিলিজ হয়, যার কারণে আমরা পেইন ফিল করি খুব বেশি। ঠিক আছে? এখন আমরা বুঝলাম কেন ডিসমেনোরিয়া হয়। আচ্ছা, এখন আসো অ্যাবনরমাল মেনস্ট্রুয়েশন। আমি বলছি যে অ্যাবনরমাল মেনস্ট্রুয়েশন হয় কত পার্সেন্ট? 20%। ইউজুয়ালি এই কেসে মেনোরেজিয়াই বেশি হয়। আর যদি ওভারিটা ইনভলভ হয়ে যায়, আমরা প্রথমেই বলছি ফার্স্ট এফেকশন কোথায় বেশি হয়? ওভারিতে। যদি ওভারিয়ান ইনভলভমেন্ট হয়, ইন দ্যাট কেস আমাদের কি হয়? তোমার হচ্ছে পলিমেনোরেজিয়া, ইপিমেনোরেজিয়া, মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটিস 40 to 60%। ইনফার্টিলিটি ডিউ, এখানে একটা কথা যে ইনফার্টিলিটি কি ডিউ টু তোমার হচ্ছে এন্ডোমেট্রিসিস, না এন্ডোমেট্রিসিস এর জন্য ডিউ টু এন্ডোমেট্রিসিস, না এন্ডোমেট্রিসিস এর জন্য ইনফার্টিলিটি, কোনটা কার জন্য হচ্ছে? দুইটাকে আমরা ঠিক এখনো জানি না। তবে দেখা যাচ্ছে যে এন্ডোমেট্রিসিস এর কেসগুলো বেশিরভাগ কেসে আমাদের কাছে আসে ইনফার্টিলিটি নিয়ে। আমি তোমাদের আগেই বলছি এন্ডোমেট্রিয়াস ইনফ্লামেটরি চেঞ্জ হয়, ম্যাক্রোফেজ রিলিজ হয়, ম্যাক্রোফেজ গুলি যখন অ্যাক্টিভেটেড হয় পেরিটোনিয়াল ফ্লুইডে, তারা করে কি স্পার্ম গুলোকে, ফেগোসাইটোসিসও বেশি হয়, তাদের মোটিলিটিটা কমিয়ে দেয়, এটা একটা কজ অফ ইনফার্টিলিটি হতে পারে। এখন আসো ডিসপেরোনিয়া। ডিসপেরোনিয়া মিনস পেইনফুল কয়টাস, তাই না? তার যেটা হচ্ছে 20 to 40%। এটা কেন হয়? এই যে আমি বলছি যে ওখানে শেডিং হচ্ছে, ওখানে একটা ইনফ্লামেটরি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে ওখানে ফাইব্রোসিস হচ্ছে, ফাইব্রোসিস হয়ে বিভিন্ন জায়গায় অ্যাডিশন হচ্ছে, তখন হচ্ছে স্ট্রেচিং ডিফিকাল্টিস হয়। তা ওই জন্য কি হয়? পিছনে কি থাকে? ইউটেরোসেক্রাল লিগামেন্ট থাকে বা পাউচ অফ ডগলাস, ওখানে ওখানে তোমার কি হয়? এন্ডোমেট্রিয়াটিক যে এন্ডোমেট্রিওসিস গুলো ওখানে, ওই যে এন্ডোমেট্রিয়াল টিস্যু ওখানে ইমপ্লান্টেড হয়, এখানে এন্ডোমেট্রিওসিস হয়, যার জন্য এখানে স্ট্রেচিং ডিফিকাল্টিস হয়, যার ফলশ্রুতি আমাদের এই ডিসপেরোনিয়া। বুঝা গেল? দেন হচ্ছে ক্রনিক পেলভিক পেইন। একটা একটা করে কিন্তু আমি বলে যাচ্ছি। ক্রনিক পেলভিক পেইন হওয়ার জন্য অনেকগুলি কজ দেয়। ক্রনিক পেলভিক পেইন এর জন্য তোমার আমরা বলছি টিউমার নেক্রোসিং ফ্যাক্টর হয়, অ্যাডিশনে হতে পারে, তোমার হচ্ছে যে তোমার নার্ভ ইরিটেশন, তোমার শিডনিং হলে নার্ভের শেডিং হয়ে নার্ভের উপর পড়লো, ওখানে এন্ডোমেট্রিয়াল চেঞ্জ হলো, তাহলে নার্ভ ইরিটেশন কি হলো রে? আচ্ছা,
দেখা যাচ্ছে? এই ছেলেপেলেরা তোমরা কিছু বলছো না কেন? তোমরা জি জি আছো? ম্যাম। হ্যাঁ, বুঝতে পারো আমার কথা? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। পরীক্ষার সময় বোঝা যাবে না। হ্যাঁ, ক্রনিক পেলভিক পেইন হবে, অ্যাবডোমিনাল পেইন হবে। আসলে এই গেল। আমরা তো এত মানে তোমাদের অনলাইনে এত ক্লাস নিয়ে বেশি ভালো পারিটাই না। আমাদের একটু কষ্ট হয় আসলে এভাবে খুঁজে, খুঁজে বের করতে হয় সবকিছু। বা অন্যের হেল্প নেওয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আদার সিম্পটম এ কি আসে? আচ্ছা দেখো ইউরিনারি সিম্পটম নিয়ে আসতে পারে, কোলন বা রেকটামের সিম্পটম গুলি নিয়ে আসতে পারে, ক্রনিক। আচ্ছা ইউরিনে কি হতে পারে? ওই যে তোমার হচ্ছে এন্ডোমেট্রিওসিস হয়ে যদি ব্লকেজ হয়, ফ্রিকোয়েন্সি ডিসইউরিয়া, ব্যাক পেইন, ইভেন হিমাটুরিয়া ওগুলো হতে পারে। কলনে যদি হয়, রেকটামে যদি ইনভলভ হয়, পেইনফুল ডেফিকেশন, ডায়রিয়া, কনস্টিপেশন, রেকটাল ব্লিডিং হবে। ক্রনিক ফেটিক, প্রিমেনস্ট্রাল সিনড্রোম, তারপর হচ্ছে ওই যে দেখো হিপোপ্টাইসিস বলছে ওটাতে লাং তোমার হচ্ছে হতে পারে। আর সার্জিক্যাল স্কারে যদি ইমপ্লান্টেশন হয়, ক্লিনিক সাইক্লিক্যাল পেইন এন্ড ব্লিডিং। এখন আমরা জানলাম হচ্ছে তারা কি ধরনের ফিচার নিয়ে আসে, পেশেন্ট প্রোফাইলটা কেমন হবে, সাইন কি হবে, কি সাইন সিমটমটা জানলাম। এখন আসি আমরা এক্সামিনেশন। দেন আমরা কি করব, আমরা এক্সামিনেশন করব। পেশেন্টের জেনারেল হিস্ট্রি নিলা, সবই নিলা, এক্সামিনেশন করলে সিস্টেমে আমি এখানে জাস্ট আমার গাইনিকিস আমি লোকাল এক্সামিনেশন এর কথাই বলি। তোমার সিস্টেমিক এক্সামিনেশন কিছু নরমাল যেটা করো, জেনারেল এক্সামিনেশন এনিমেট এনিমেন্টার যদি এই ধরনের কেস দেয়, যদিও এটা পোস্ট গ্রাজুয়েশন এর জন্য কেস, তা তোমার আগে তুমি তো জেনারেল এক্সামিনেশন করলা, দেন আসো তোমার হচ্ছে রিজনাল ইয়ে করলা, হার্ট লাং করলা, হার্ট লাং এক্সামিনেশন করলা। এখানে কিন্তু গাইনিতে বেস্ট এক্সামিনেশন মাস্ট, থাইরয়েড এক্সামিনেশন, এগুলো শেষ করে আমরা লোকাল এক্সামিনেশন। লোকাল এক্সামিনেশনে কি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, তারপরে হচ্ছে স্পেকুলাম এক্সামিনেশন, পেলভিক এক্সামিনেশন। আচ্ছা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে সাধারণত কোনো ধরনের অ্যাবনর্মালিটি পাওয়া যায় না, কিন্তু কখন আমরা পেতে পারি, যদি আমরা বলছি চকোলেট সিস্ট হবে, এগুলো যদি অনেক বড় হয় বা হয়ে যদি ধরো ডেন্স অ্যাডিশন হয়ে ডেভেলপমেন্ট মাস তৈরি করে ফেলে, একটা বড় একটা কন্ডিস মাস তৈরি করে ফেলে, তখন আমরা পার অ্যাবডোমেনে ওটা আমরা ফিল করতে পারি। দেখো এখানে আমি লিখেছি may not reveal any abnormalities, a mass may be felt in the lower abdomen arising from the pelvis if enlarged chocolate cyst or tubovarian mass. এখন আসো স্পেকুলাম এক্সামিনেশন যদি করি, আমরা পার স্পেকুলাম এক্সামিনেশন করি। এখন বলো তো পার স্পেকুলাম এক্সামিনেশন করতে আমরা কি ইউজ করি, কি ধরনের স্পেকুলাম ইউজ করি, কেউ বলতে পারবে? কি খবর, তোমরা যে কথা বলো না, স্পেকুলাম এক্সামিনেশনে কি ধরনের স্পেকুলাম আমি এখানে ইউজ করব? আছো তোমরা? থাকলে তো কথা বলবা। দেখো একটা ছেলে মেয়েও কথা বলে না। কিরে? ম্যাডাম সিম স্পেকুলাম। গুড। সিম স্পেকুলাম। কাজ ঢুকালে কি আমরা কিছু দেখতে পাবো? সিমস ভেজানাল স্পেকুলাম দিব, দিয়ে আমরা কি দেখতে পাবো, ব্লুইশ স্পট ইন দা পোস্টেরিয়র ফর্নিক্স। পোস্টেরিয়র ফর্নিক্সে আমরা ব্লুইশ স্পট দেখতে পাবো। আর যদি আমরা বাইমেনুয়াল এক্সামিনেশন করি, পেলভিক এক্সামিনেশন যেটা, ওটা আমরা বাইমেনুয়াল এক্সামিনেশন করব। পেলভিক তখন আমরা কি পাবো, টেন্ডারনেস পাবো, নোডিউল ইন দা পাউচ অফ ডগলাস, আমি যদি ফিল করি পিছনে পাউচ অফ ডগলাসে নোডিউলার ফিলিংসটা পাবো। হ্যাঁ, আর নোডুলার ফিলিংস এন্ড ইউটেরাস সেক্টর লিগামেন্ট। আরেকটা জিনিস কি পেতে পারি, ফিক্সড রেক্টোভার্টেড ইউটেরাস। ঠিক আছে, ইউনিলেটারাল অর বাইলেটারাল অ্যাডেনেক্সাল। আমি একটা কথা বলছি কিন্তু ওখানে ফাইব্রোসিস হয়ে ড্যান্স ফাইব্রোসিস হয়ে অ্যাডিশন হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা বলছি না, ওই তখন হয় কি, ওই যে ইউটেরাসটা যে তোমার রেক্টোভার্টেড ইউটেরাস হয়ে যাবে। নরমালি কি কি থাকে, অ্যান্টিবায়োটিক থাকে না ইউটেরাস, কিন্তু তখন এটা রেক্টোভার্টেড হয়ে যায়। আর যদি ওই যে চকোলেট সিস্ট তৈরি করে টিউবারেন মাস তৈরি করে ফেলে, তাহলে আমরা পেতে পারি কি, হয় ইউনিলেটারাল অর বাইলেটারাল অ্যাডেনেক্সাল মাস আমরা পেতে পারি। এই গেল তোমার হচ্ছে এক্সামিনেশন। এখন আসো আমরা এটা কিভাবে ডায়াগনোসিস। প্রথম হচ্ছে হিস্ট্রি, যে একটা কিছু ডায়াগনোসিস যদি তোমাকে লিখতে বলে তখন তোমরা কিভাবে লিখবে, প্রথমে আমরা একটা হিস্ট্রি নিব, দেন হচ্ছে এক্সামিনেশন, তারপর হচ্ছে আমরা ডায়াগনস্টিক এক্সামিনেশন যেগুলো মানে ইনভেস্টিগেশন যেগুলো। স্পেকুলাম এক্সামিনেশন আমি কি পাবো, আমি তো আগে বললাম বাইমেনুয়াল এক্সামিনেশন আমি এটা পাবো। এখন আসুন আমরা ইনভেস্টিগেশন যাব।
ইনভেস্টিগেশনের রুটিন ইনভেস্টিগেশনের কথা আমি আর এখানে বলছি না। তোমরা রুটিন যেকোনো কেসে রুটিন ইনভেস্টিগেশনের কথা প্রথম বলবে। আমি এখানে স্পেসিফিক ইনভেস্টিগেশন এ চলে যাচ্ছি। আমার এটা রিলেটেড যে ইনভেস্টিগেশন এন্ডোমেট্রিওসিস রিলেটেড। আমরা সেরাম মার্কার দেখতে পারি CA 125। CA 125 একটু রেস থাকবে। CA 125 কিন্তু শুধুমাত্র এন্ডোমেট্রিওসিস এ যে বেড়ে যায় তা কিন্তু না। ওভারিয়ান টিউমারে বাড়ে। ঠিক না? ওভারিয়ান টিউমারে বাড়ে বা ওভারিয়ান কোনো গ্রোথের জন্য বাড়তে পারে যদি ধরে নিই, তাহলে আমার এটা দিয়ে আমি কনফার্ম করতে পারি না যে আমার এন্ডোমেট্রিওসিস এটা আছে। কিন্তু আমি এটা এন্ডোমেট্রিওসিস এর জন্য কোনো ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট প্রসিডিউর এ গেলাম। আমার যদি আগে টিউমার CA 125 করা থাকে, ইন দ্যাট কেসে আমার ট্রিটমেন্ট বেনিফিটটা আমি কতটুকু পেলাম এটা দেখার জন্য আমি CA 125 আবার রিপিট করে সেটা আমি বুঝতে পারবো। ঠিক আছে? মনোসাইটিক হেমোট্রিপটিক প্রোটিন ইন পেরিটোনিয়াল ফ্লুইড এটা করে কিন্তু আমাদের এখানে আমরা করতে করিনি আরকি। আর এখন আসে ইমেজিং এর। এখানে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি। আল্ট্রাসোনোগ্রাফি পার অ্যাবডোমেন করার চেয়ে ভ্যাজাইনাল সোনোগ্রাফি ভালো। পার ভ্যাজাইনাল আমরা যেটা বলি পার ভ্যাজাইনাল রুটে যদি করি সেটাতে আমরা সুন্দর ভিজুয়ালাইজ হয়। পার ভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফিতে হয় সুবিধাটা কি? ইউটেরাসটা নিয়ার বাই থাকার জন্য ইউটেরাসের আশেপাশে যেহেতু আমার ফেলোপিয়ান টিউব ওভারি থাকে। আমরা যদি TVS করি ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি করি ওটা খুব ভালো ভিজুয়ালাইজ হয়। পার অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফির চেয়ে। ঠিক আছে? দেন আমরা কি করতে পারি? এমআরআই করতে পারি। এমআরআই আমাদেরকে মোটামুটি একটা ভালো আইডিয়া দেয় that it is a case of endometriosis বা তোমাকে একটা ফাইন্ডিংস গুলি সুন্দর করে দেয়। সিটি স্ক্যানও করতে পারি। তবে যতই কিছু করি না কেন গোল্ড এন্ড স্ট্যান্ডার্ড অফ ডায়াগনোসিস ফর এন্ডোমেট্রিওসিস ইজ ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি করে আমরা এটা যত সুন্দর ডায়াগনোসিস করতে পারবো অন্য কোনো টুলস এর মাধ্যমে আমরা এটা ভালো ডায়াগনোসিস করতে পারবো না। এখন মানে আমরা যে এখানে যে বলছি যে ল্যাপারোস্কোপি করব। ল্যাপারোস্কোপিতে আমার বেনিফিটটা কেন আমরা ল্যাপারোস্কোপি ১ নাম্বার কথা হচ্ছে আমরা ডায়াগনস্টিক টুল হিসাবে তো অবশ্যই আমরা ইউজ করতে পারি। আমরা এটা খুব সুন্দর এটা এন্ডোস্কোপি করে ল্যাপারোস্কোপি করে ডায়াগনোসিস করতে পারি। আরেকটা কি দেখতে পাই আমরা ল্যাপারোস্কোপি করি এটা সাইট কোথায় আছে সাইট দেখলাম। সাইজটা দেখলাম। এটা কতদূর পর্যন্ত এক্সটেন্ড করলো এক্সটেনশনটা দেখতে পাবো। ঠিক আছে? আরেকটা সুবিধা কি ১ নাম্বার সুবিধা দেখলাম হচ্ছে সাইজ দেখলাম, সাইজ দেখলাম, এক্সটেনশন দেখলাম। ২ নাম্বার আমরা ওখান থেকে একটা বায়োপসি মেটেরিয়াল নিতে পারি। ঠিক না? আমরা বায়োপসি করতে পারি। ৩ নাম্বার কি করতে পারি? অ্যাডিশন যেগুলো আছে চারিদিকে তো অ্যাডিশন হয়ে গেছে। অ্যাডিশন গুলি আমরা অ্যাডিশন লাইসিস করতে পারি। একটা ল্যাপারোস্কোপি করলে অ্যাডিশন গুলি আমরা ছুটিয়ে দিতে পারি। ৩ নাম্বার ৪ নাম্বার কি? আমরা চাইলে এটা আমরা অপারেশন যদি ল্যাপারোস্কোপি যেকোনো যে অপারেশন গুলো আমরা করতে চাই সেগুলো আমরা করতে পারি। এটা হচ্ছে ল্যাপারোস্কোপির বেনিফিট। আরেকটা বেনিফিট কি? আমরা স্টেজিং করতে পারি। আমরা স্টেজিং মানে কি? এটা হচ্ছে আমেরিকান ইনফার্টিলিটি সেন্টার থেকে ভিতর থেকে একটা প্রোগ্রাম আছে। এটাতে আমরা এন্ডোমেট্রিওসিস কে আমরা স্টেজিং করি। স্টেজিং টা কিভাবে করা হয়? কয়টা ওভারি ইনভলভ হলে কত দূর এডিশন হইলো, পেরিটোনিয়াম কোনটাতে মানে এডিশন হইলো, কোথায় কতটুকু কি ধরনের এডিশন হচ্ছে সবকিছু মিলায়ে একটা স্টেজিং করা হয়, মার্কিং করা হয়। মার্কিং করে এটাকে বলা হয় স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এভাবে স্টেজিং করা হয়। এখন স্টেজিং যে করা হয় ল্যাপারোস্কোপি করে এখানেও একটা আছে, ফ্যালাসি আছে। এখন আমি ল্যাপারোস্কোপি এখানে এন্ডোমেট্রিওসিস এর যদি আমি করতে চাই স্টেজিং করতে গেলে আমাকে সরাসরি স্টেজিং এর ব্যাপারে বলছি আমি। স্টেজিং করতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে এটা ল্যাপারোস্কোপি অর ল্যাপারোটমি করতে হবে। বিকজ আমাকে দেখতে হবে এটা কোন ওভারিতে ইনভলভ আছে, কত দূর ইনভলভ আছে, পেরিটোনিয়াম কতটুকু ইনভলভ হয়েছে, সবকিছু মিলায় কি ধরনের ইনভলভমেন্ট সবকিছু মিলিয়ে যেহেতু আমার স্টেজিং টা হয় তাহলে আমাকে এটাকে ল্যাপারোস্কোপি করতে হবে অর ল্যাপারোটমি করতে হবে। কিন্তু দেখো আমরা যে স্টেজিং টা আমরা কনফার্ম করে করতে পারবো না। কারণ হচ্ছে একটা হচ্ছে যে আমি অবজারভার টু অবজারভার ভেরি করবে। আমি একরকম দেখবো, তুমি আরেক রকম দেখবে। তাহলে আমার মনে হবে যে এটা এত পার্সেন্ট ইনভলভ হয়েছে, তোমার মনে হবে যে এটা অত পার্সেন্ট ইনভলভ হয়েছে। তাই না? তাইলে কি হয় যে আমার বারে চলে যায় কেন?
ঠিক আছে, ঠিক আছে? এই কারণে আমরা হচ্ছে যে পারসন টু ব্র্যান্ড স্টেজিংটা হচ্ছে আর কতটুকু কোনটার সাথে মানে সিম্পটমটা বোঝা যায় না। তুমি ইনভলভমেন্ট দেখে যে সিম্পটম ডিগ্রি অফ ইনভলভমেন্ট বুঝবা সেটাও বোঝা সম্ভব না। এই কারণে স্টেজিংটাও একটু আ সমস্যা। আচ্ছা, কমপ্লিকেশন কি হতে পারে এন্ডোমেট্রিওসিস এ? এন্ডোক্রাইনোপ্যাথি হতে পারে, চকোলেট সিস্ট যেটা হয়েছিল সেটা রাপচার হয়ে যেতে পারে। ইনফেকশন অফ দ্য চকোলেট সিস্ট হতে পারে। আর অবস্ট্রাকটিভ ফিচার নিয়ে আসতে পারে। অবস্ট্রাকটিভ ফিচার আমি বললাম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। আর যদি এটা ওইদিকে ধরো ইউরেটারকে যদি প্রেস করে কি হবে? ইউরেটারে যদি প্রেস করে তাহলে ইউরেটার উপরের দিকে যেতে থাকো হ্যাঁ, ইউরেটারিক অবস্ট্রাকশন হলে হাইড্রোইউরেটার হবে, হাইড্রোনেফ্রোসিস হবে, রেনাল ফেইলিউর হবে। আর মেলিগন্যান্সি হতে পারে। তবে বলছি মেলিগন্যান্ট ট্রান্সফরমেশনটা এখন আসো ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা হচ্ছে ট্রিটমেন্টের আগে আমি যদি এখানে লিখে নিই, আমি মডালিটিস অফ দ্য ট্রিটমেন্টটা লিখছি। একটা হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, একটা কিউরেটিভ ট্রিটমেন্ট। আমার কিউরেটিভ ট্রিটমেন্টটা মডালিটিস অফ দ্য ট্রিটমেন্টে পড়ে। প্রিভেন্টিভ ট্রিটমেন্টে আমি কিছু কয়েকটা কথা বলি। প্রিভেন্টিভ কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্টিভ ট্রিটমেন্টে আসতেছে হচ্ছে তোমার হচ্ছে তোমার এভয়েড করতে হবে কি মেনস্ট্রুয়েশনের সারাউন্ডিং দ্য মেনস্ট্রুয়েশন বা ইমিডিয়েটলি আফটার মেনস্ট্রুয়েশন আমরা কখনো কোনো কিউরিটেজ করব না। কোনো কারণে আমরা ডায়াগনস্টিক কিউরিটেজ করতে চাইলে করব না। ফোর্সফুল পারভেজানাল এক্সামিনেশন করব না সারাউন্ডিং মেনস্ট্রুয়াল পিরিয়ড। প্রেগন্যান্সি আসলে প্রেগন্যান্সিটাকে মানে ফার্স্ট প্রেগন্যান্সিটাকে কখনো আমরা পোস্টপোন করার চেষ্টা করব না। আর যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ এন্ডোমেট্রিওসিস আছে তাদেরকে আমরা এনকারেজ করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে ম্যারেজ এন্ড বা অ্যাডপশন বাচ্চা নিয়ে নেওয়ার জন্য আমরা এনকারেজ করি। এখন আসো মডালিটিস অফ দ্য ট্রিটমেন্ট। মডালিটিস অফ ট্রিটমেন্টের মধ্যে কি আছে? এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, দেন হচ্ছে মেডিকেল থেরাপি, হরমোন বা আদার ড্রাগস, সার্জারি, কনজারভেটিভ or definite, combined therapy, medical and surgical. আসলে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট কাদেরকে দিব? কেস সিলেকশন, মিনিমাম এন্ডোমেট্রিওসিস উইথ নো পেলভিক অ্যাবনর্মালিটিস কাদেরকে দিব দেখো? মিনিমাল endometriosis with no pelvic abnormalities, unmarried men, young married who are ready to start family, approaching menopause. তাহলে আমার কেস সিলেকশনে কারা কারা পড়ছে? মিনিমাল endometriosis, unmarried men, mild married men, young married who are ready to start family, approaching menopause, তাদেরকে আমরা expectant management দেব। কি এই জিনিসটা কি কিভাবে দিব? অবজারভেশনে রাখবো পেশেন্টটাকে, রিলিফ পেইন, যেহেতু আমার মেইন সিমটম কি পেইন, পেইনটা রিলিভ করার জন্য আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করব, যেমন আইবুপ্রোফেন। আইবুপ্রোফেন কিভাবে দিতে পারি? 800 to 1200 মিলিগ্রাম ডেইলি, or mefenamic acid 150 to 600 milligram daily. The married women are encouraged to have conception. আগে বলছি যত তাড়াতাড়ি পারে সেজন্য একটা বাচ্চা। এখন আসো হরমোন থেরাপি। হরমোন থেরাপিতে আমরা আমাদের এইমটা কি? এইম অফ হরমোন থেরাপি ইজ টু অ্যাট্রফি দ্য এন্ডোমেট্রিয়াল ইমপ্লান্ট। ঠিক আছে? এন্ডোমেট্রিয়াল ইমপ্লান্ট যেগুলি হয়েছিল সেগুলিকে অ্যাট্রফি করাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে? হরমোনাল থেরাপি। এখানে আমরা কি হরমোন দিতে পারি? এখন এটা কিভাবে আমরা করতে পারি? ৩ ভাবে করতে পারি। আইদার যদি প্রেগন্যান্সি তারা তৈরি করে দিতে পারি, বা মেনোপজ যদি করে দিতে পারি, বা মেডিকেল হাইপোপাইসিস্টেমি করে দিতে পারি, তাহলে হয়তো আমরা হরমোনাল থেরাপি দিয়ে আমরা একটা কাজ মানে তাকে পেইন ফ্রি একটা লাইফ দিতে পারবো। তাই না? এখন আসো কম্বাইন্ড অরাল কন্ট্রাসেপটিভ পিল। এটা কি বলছে? 1 to 2 ট্যাব ফর 6 to 9 মান্থস। ঠিক আছে? এটা দিতে পারি, অরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি, প্রোজেস্টেরন অনলি পিল দিতে পারি। ঠিক আছে? লিভোনর্জেস্ট্রাল আইএসটিডি ডিভাইস আমরা ইউজ করতে পারি এই কেসে। এখন আমরা যদি তাকে কম্বাইন্ড অরাল পিল দেই তাহলে কি হবে? কম্বাইন্ড অরাল পিলের কাজ কি? তারা কি করে? আমরা পাইছি কি এন্ডোমেট্রিয়ামকে কি করে? অ্যাট্রফি করে দেয়, তাই না? ইমপ্লান্ট হতে দেয় না। অ্যামেনোরিয়া তৈরি করে। আমাদের উদ্দেশ্যে অ্যামেনোরিয়া তৈরি করে দেয় অনেক সময়।
আমরা যদি যেভাবে ডোজে দিচ্ছি 6 থেকে 9 মাস যদি দেই তাহলে কি হবে? অ্যামোনেরিয়া ডেভেলপ করবে। অ্যামোনেরিয়া ডেভেলপ যদি করে তাহলে কি হবে? ব্রেন সাইকেলটা কাজ করছে না। কাজ করছে না তাহলে কি হচ্ছে? ওভুলেশন হচ্ছে না। ওভুলেশন না হলে ব্রেন সাইকেলে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন কম রিলিজ হচ্ছে। কম রিলিজ হলে আমার ওই যে আমার যে অ্যাট্রোপিন এন্ডোমেট্রিয়াম ছিল ওখানে শেডিং হচ্ছে না, সাইক্লিক্যাল চেঞ্জ হচ্ছে না। তাহলে আমাদের কি হয়? ওটা আস্তে, আস্তে অ্যাবজর্ব হওয়ার আমাদের উদ্দেশ্য ওটাকে সুডো প্রেগন্যান্সি তৈরি করলাম। করে তাকে পেইন ফ্রি রিলিফ করলাম। তেমনি প্রোজেস্টেরনও যদি দেই, মেড্রোক্সিপ্রোজেস্টেরন এসিটেট, হ্যাঁ? 10 মিলিগ্রাম twice or নরএথিস্টেরন 10 to 30 মিলিগ্রাম ডেইলি ফর 6 to 9 মান্থস এটাও আমরা দিতে পারি। এটা হচ্ছে হরমোন। আর কি দিতে পারি? লিভোনর্জিস্টেরল রিলিজিং ইন্টারমিটেন্ট কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটা সেটা আমরা দিতে পারি। সেটা কি হয়? সেটা তো প্রোজেস্টেরনের রিলিজ হবে। হ্যাঁ? সাইক্লিক প্রোজেস্টেরন রিলিজ হতে থাকবে। এই ২ টা যে হরমোনের কাজ হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? সুডো প্রেগন্যান্সি তৈরি করা। সুডো প্রেগন্যান্সি তৈরি করে পেশেন্টকে ওই সিম্পটম এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি তৈরি করা, এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি তৈরি করে পেশেন্টকে সাইন সিম্পটম থেকে রিলিজ দেওয়া। দেন আসো ডেনাজল। আমরা বলছি ডেনাজল, তার ডেনাজলের কাজ কি? ডেনাজল দিব কিভাবে? 400 থেকে 800 মিলিগ্রাম ডেইলি ইন 4 ডিভাইডেড ডোজ ফর 6 to 9 মান্থস। এটা আসলে বেশ লম্বা সময় ধরে ট্রিটমেন্ট গুলি করা হয়। ঠিক আছে? এরা ডেনাজল কি করবে? ডেনাজলটা জিনিসটা কি? তোমরা মনে হয় তোমাদের কি তোমাদের আসে মনে হয় শর্ট নোট আসে। ডেনাজলের শর্ট নোট যদি আসে একটু জেনে নিবা। এটা কি অ্যান্টি গোনাডোট্রপিন, তাই না? এটা কি করে? ডেনাজল হাইপোথ্যালামো পিটুইটারি গোনাডাল এক্সিস এর উপর কাজ করে। কি করে? এটা ডিক্রিজ করবে, ডিপ্রেস করবে ফ্রিকোয়েন্সি অফ রিলিজ অফ গোনাডোট্রপিন। ঠিক আছে? গোনাডোট্রপিন রিলিজ করে যদি কমে যায় তাহলে কি হবে? ফলিকুলার স্টিমুলেটিং পিটুইটারিতে কাজ করে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন সিক্রেশন কমে যাবে। এরা যদি কমে যায় নো proliferation হবে, এন্ডোমেট্রিয়াল টিস্যুতে proliferation, লুটিনাইজিং হরমোন কি হবে? ওভুলেশনটা ঠিকমতো হবে না। তাহলে সুডোমেনোপজ আসতেছে। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে এইখানে যে আমি বলছি যে এখানে হচ্ছে ডিপ্রেশন অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ গোনাডোট্রপিন ফেজটা যে কমে যাচ্ছে। এখানে কিন্তু বেসাল লেভেলটা কিন্তু ঠিকই থেকে যায়। এখন কথা হচ্ছে যে এই কেসে আমি যখন যে পেশেন্টটাকে আমি ডেনাজল দিব, ডেনাজল যাদেরকে দিব তাদেরকে অবশ্যই আমি একটা অ্যাডভাইস করব তারা যেন কনজুগাল লাইফ যখন তারা যখন হাসব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে তারা যেন এক্সট্রা একটা কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ করে যেটা হচ্ছে আমরা বলি কন্ডম যেন বেরিয়ার মেথড যেন নেয়। কারণ যদি কোনো কারণে প্রেগনেন্সি হয় তাহলে যদি মেয়ে বাচ্চা হয় তার ভিউলাইজিং ইফেক্ট দেখা যায়। এখন যদি বলবা যে তোমার আচ্ছা এটা গেল হচ্ছে জানা যায়। জেস্টিনল যেটা এটা কত দিব? 1.25 মিলিগ্রাম থেকে 2.5 মিলিগ্রাম টুয়াইস উইকলি দিব ফর 3 to 6 মান্থ। ঠিক আছে? 3 to 6 মান্থ দিব। এটার কাজ অনেকটা ডানাজলের মতো। এরা কি করে? সুডো মেনোপজ তৈরি করে। এখন আসো জিএনআরএস অ্যানালগ। জিএনআরএস অ্যানালগসটা কি করে? এরা করে মেডিকেল হাইপোফাইসেক্টমি কথাটা আমরা বলছি না। ৩ টা জিনিস দিয়ে আমরা এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করব। ১ নাম্বার হচ্ছে হরমোন, ৩ টা কাজ করতে চাই। সুডো প্রেগন্যান্সি, সুডো মেনোপজ, মেডিকেল হাইপোফাইসেক্টমি। আমরা হচ্ছে জিএনআরএস অ্যানালগস দিয়ে মেডিকেল হাইপোফাইসেক্টমি করব। এরা কি করে? এটা দিলে পরে এটা স্টিমুলেট করে তোমার সেই আবার পিটুইটারি। এটা কি হইল রে আজকে? বারে, বারে চলে যায়। আমার আজকে কি জানি হইছে? আমার খালি সবকিছু চলে যাচ্ছে। আচ্ছা, এটা করতেছে কি? তোমার হচ্ছে ওই তোমার হচ্ছে পিটুইটারিতে কাজ করে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন এটার হচ্ছে আপ সিক্রেশনটা বাড়ায়, আপ রেগুলেশন হচ্ছে। এটা ফ্লেয়ার আপ হয়। কিন্তু যখন আমরা অনেকদিন ধরে দিতে থাকবো ১ থেকে ৩ সপ্তাহ পরে দেখা যাবে এটা সিক্রেশনটা সাপ্রেস করে। বুঝছো? এটাকে আমরা বলি ডাউন রেগুলেশন। ডিউ টু লস অফ পিটুইটারি গোনাডোট্রপিন সিক্রেশন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন সিক্রেশনটা কমে যাবে। সাবসিকুয়েন্টলি তোমার কি হবে? তোমার হচ্ছে তোমার নেট ইফেক্ট কি হবে? এন্ডোমেট্রিয়াল তোমার হচ্ছে হাইপোগোনাডিজম হয়ে তোমার হচ্ছে এন্ডোমেট্রিয়াল গ্রোথটা সিজেশন হবে। এটাকে আমরা মেডিকেল হাইপোফাইসেক্টমি বলি। এখন আসো এই গেল মেডিকেল মেডিকেল ট্রিটমেন্টে আর কিছু দরকার নাই। তো আমরা জেনে রাখবো মেডিকেল ট্রিটমেন্ট কি দিয়ে করে। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে মেডিকেল ট্রিটমেন্ট আমরা করতে পারি। আম তিন আমাদের উদ্দেশ্য হচ্ছে ৩ টা জিনিস তৈরি করা। ১ নাম্বার হচ্ছে তোমার হচ্ছে সুডো প্রেগন্যান্সি, সুডো মেনোপজ আর হচ্ছে মেডিকেল হাইপোফাইসেক্টমি।
এই তিনটা করবো কি কি দিয়ে করতে পারি? কম্বাইন ওরাল পিল, কম্বাইন ওরাল পিল, প্রোজেস্টেরন অনলি পিল, বা আমরা যা বলতে পারি কি লিভোনর্জেস্টেরন যে আইইউসিডি ডিভাইস, আরেকটা হচ্ছে ডানাজল, জিএনআরএস, এগুলো দিয়ে আমরা করতে পারি। জিজ্ঞেস করলে এগুলো বলবো। সার্জিক্যাল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমরা একটা করি কনজারভেটিভ সার্জারি আর ডেফিনিটিভ সার্জারি। আচ্ছা, কনজারভেটিভ সার্জারি যেটা করি সেটা হচ্ছে আমরা করি হচ্ছে ল্যাপারোস্কোপিক মেথড কনজারভেটিভ সার্জারি। কি কি করা যেতে পারে ল্যাপারোস্কোপি করে? আমরা হচ্ছে কটন যে ধরো ছোট 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 আমি বলছি না ব্ল্যাক ডট হয়ে আছে, ওগুলি কটারি করে দিতে পারে। ল্যাপারোস্কোপিক সেক্রাল নার্ভ অ্যাবলেশন করে, পেইনের জন্য নার্ভ অ্যাবলেশন করে দিলে পেইন কমে যাবে। অ্যাডহেশন লাইসিস, অনেক কিছুর সাথে একটার সাথে একটা লেগে গেল, অ্যাডহেশন হয়ে আছে, ওগুলিকে আস্তে আস্তে আমরা সেপারেট করে দিলে অ্যাডহেশন লাইসিস করতে পারলে যে ডিসপ্যারোনিয়া যেটা আমরা বলছি অ্যাডহেশনের জন্য স্ট্রেচিং ইফেক্ট হয়, ইফেক্টের জন্য পেইন হয়, সেটা কমে আসবে। এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওমা যদি হয়ে থাকে, ওই যে চকোলেট সিস্ট যদি হয়ে থাকে, এটা কি করবো? এটা ফুটা করে এসপিরেশন করতে পারি, করে ইরিগেশন করে এটা বের করে নিয়ে আসি, তখন করে আমরা সিস্ট ওয়ালটাকে ভ্যাপারাইজেশন করে দিতে পারি বা সিস্টেক্টমি করতে পারি। এরপর আসো ডেফিনিটিভ সার্জারি, ল্যাপারোস্কোপ বা ল্যাপারোটমি, যে কোনো ভাবে ডেফিনিটিভ সার্জারি ল্যাপারোস্কোপিক্যালিও করতে পারি, ল্যাপারোটমি করেও করতে পারি। ডেফিনিটিভ সার্জারিটা কি? হিস্টেরেক্টমি উইথ বাইলেটারাল সালপিঙ্গোপ্লাস্টি, রিসেকশন অফ বাউল, ইউরেটার মে বি নেগেটিভ, যদি লাগে আসে, এর আগে পেশেন্ট চলে আসে আমাদের কাছে। ডেফিনিটিভ সার্জারি কি? হিস্টেরেক্টমি উইথ বাইলেটারাল সালপিঙ্গোপ্লাস্টি। 4 নাম্বার কথা কি বলছি? কম্বাইন্ড মেডিকেল এবং সার্জিক্যাল। কম্বাইন্ড মেডিকেল সার্জিক্যাল ট্রিটমেন্টে কি হবে? প্রি অপারেটিভলি হরমোন থেরাপি দিব 3 to 6 মান্থ, দেন সার্জারি, দেন পোস্ট অপারেটিভ হরমোন থেরাপি 3 to 6 মান্থ। এটা হচ্ছে কম্বাইন্ড। তাহলে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে প্রথম হচ্ছে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, দেন হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, দেন হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট, দেন কম্বাইন্ড মেডিকেল এন্ড সার্জিক্যাল। এই গেল আমার এন্ডোমেট্রিওসিস নিয়ে কথাবার্তা। এখন কিছু কথা বলি এন্ডোমেট্রিওসিসে। আমার তো শুধুমাত্র ইউটেরাসিসে হবে না। ধরো আমার যদি হলো স্কারে, অ্যাবডোমিনাল স্কারে, অ্যাবডোমিনাল স্কারে হলে তো সেটা তো প্রত্যেক মাসে মাসে তোমার এরকম পেইনফুল নডিউল হয়ে থাকবে, নডিউলার সোয়েলিং হবে, ওখানে মাসে মাসে ওটাতে তুমি মান্থলি সাইকেল চলতে থাকবে, ওখানে শেডিং হবে, ওটা থেকে অনেক সময় ব্লিডিং হয়, পেইন হয়। এটার ট্রিটমেন্ট হচ্ছে এক্সিশন করে ফেলবা। তারপর আম্বিলিকাল কর্ডে যদি থাকে সেটারও ট্রিটমেন্ট এক্সিশন। এক্সিশন ইজ দ্য ট্রিটমেন্ট, হরমোনাল ট্রিটমেন্ট এতে খুব একটা কাজে লাগে না। আর ব্লাডারে যদি হয় আমরা হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে ট্রাই করবো, সিস্টোস্কোপি করে ওইটা আমরা রিমুভ করতে পারি। ঠিক আছে? এই হচ্ছে। আর গাটে হলে আমরা বলে অনেকটা বলে, এটা বলে যে অনেক সময় দেখা যায় যে হরমোন ট্রিটমেন্টে কাজ করে, যদি হরমোন ট্রিটমেন্টে না কাজ করে, ওই যে রিসেকশন অ্যানাস্টোমোসিস ওরা করে ওই জায়গাটা কেটে ফেলে দিয়ে রিসেকশন করে দেয়, ফলে কি পেইন নিয়ে আসে পেশেন্ট গুলো। ঠিক আছে? এই গেল হচ্ছে আমার তো আবার দুইটা আমার অ্যাডেনোমায়োসিস ও দেখি। আমরা চলে যাই অ্যাডেনোমায়োসিস। কেমন? আমি একটা কথা বলছি কি অ্যাডেনোমায়োসিসটা কি? অ্যাডেনোমায়োসিসটা হলে যখন এন্ডোমেট্রিয়াল টিস্যুটা সরাসরি মায়োমেট্রিয়ামের ভিতরে ঢুকে যাবে এবং সেখানে সাইক্লিক্যাল চেঞ্জ করবে, সেখানে সেটাকে আমরা বলি অ্যাডেনোমায়োসিস। Adenomyosis কি? Adenomyosis is a condition where there is ingrowth of endometrium, both glandular and stromal component directly into the myometrium. বুঝা গেল? It may be diffuse or focal. Cause কি? Unknown. কিন্তু may be related to কি বলছে দেখো, repeated childbirth, vigorous curettage, আমরা অনেক আমরা ধরো একটা অ্যাবর্শন কেস আমরা কিউরেট করি, ইচ্ছা মতো চাষলাম, চেষে আনলাম, তখন হতে পারে। তারপরে হচ্ছে এক্সেসিভ স্ট্রোজেন। Pathogenesis, histologically characterized by extension of endometrial gland and stroma beneath the myometrial interface. The submucosa is absent. Endometrial gland lies in direct contact with myometrium forming nest. Myometrial hyperplasia and around the adjacent endometrial foci. আমি তোমাদের বলছি কি, প্রথমে বলছি যে ইউটেরাসে আমি বলেই দিচ্ছি মিউকোসার পরে কোনো সাব মিউকোসা থাকে না। কোনো কারণে যদি ধরো ওই যে বলছে ভিগোরাস চাইল্ড বা রিপিটেড চাইল্ড বা ভিগোরাস কিউরেটেজ, যেগুলি করার জন্য যদি মানে তোমার ধরো এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি মায়োমেট্রিয়ামে ঢুকে যায়,
ঢুকে গেলে ওখানে তো সেটা ওখানে সাইক্লিক চেঞ্জ হবে, চেঞ্জেস হয়ে ওখানে যে মাসল গুলো আছে ওখানে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হবে, হয়ে ওখানে একটা চেঞ্জ আসবে। তখন কি হয়, ওগুলি দেখা যায় যে ছোট ছোট পাখির পাশাপাশি নেস্টের মতো হয়ে কালো কালো নেস্টের মতো হয়ে থাকে গ্ল্যান্ড, যে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড গুলো। ন্যাকেটাইয়ে কি পাবো? ন্যাকেটাইয়ে যদি আমরা দেখি ন্যাকেটাইয়ের ইউটারাসটা কেমন হয়, ডিফিউজ সিমেট্রিক্যাল এনলার্জমেন্ট অফ দ্য ইউটারাস, পোস্টেরিয়র ওয়াল ইজ মোর থিকেন দ্যান দ্য অ্যান্টেরিয়র। অন কাট সেকশন যদি আমরা কাটি, কাট সারফেস প্রেজেন্ট ক্যারেক্টারিস্টিক ট্রেবিকুলার অ্যাপিয়ারেন্স, যেটা ভিতরে ঢুকে গেছিল ট্রেবিকুলার একটা অ্যাপিয়ারেন্স পাবো। নো ক্যাপসুল সারাউন্ডিং দ্য গ্রোথ, গ্রোথের চারিদিকে কোনো ক্যাপসুল পাবো। আমরা কোথায় ক্যাপসুল পাই? আমরা কিন্তু ফাইব্রয়েড যেটা হয়, ফাইব্রয়েডও তো একটা মাসকুলার চেঞ্জ, তাই না? একটা মাসল ফাইবার থেকে চেঞ্জ হয়ে ফাইব্রয়েডটা তৈরি হচ্ছে। ফাইব্রয়েডে দেখো একটা ক্যাপসুল থাকে, ফাইব্রয়েডের চারিদিকে ওটা যখন ওখানে বসে চারিদিকে একটা ক্যাপসুল তৈরি করে। আমরা যখন মায়োমেক্টমি করি ওই ক্যাপসুলের ভিতর দিয়ে আঙুল ঢুকাই আমরা ওটা বের করে নিয়ে আসি, তাই না? কিন্তু এন্ডোমেট্রিওসিস এর বেলায় there is no capsule, এটা ডিফারেন্সটা এখানে। Histological examination করলে glandular tissue like that of the endometrium surrounded by the stomach cell in myometrium পাওয়া যাবে। Invasion is predominantly in the basal. এখন আসো এরা ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে আসে। ইউজুয়ালি একটা প্যারাসোম 90% কেসেস, আমরা বলছি কিন্তু রিপিটেড চাইল্ড। এজ অ্যাবভ 40, 40 এর উপরে থাকবে 80% কেসে। সিমটমটা কি নিয়ে আসবে? ম্যানোরিথিয়া, ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া, frequency of urination, infertility. এখন আচ্ছা, আমরা কি বলছি পেশেন্ট প্রোফাইলে? বললাম হচ্ছে পেশেন্ট গুলো কিরকম হবে? দেখা যাবে বাচ্চা কাচ্চা প্যারাসোমেন থাকবে, তার এজ হবে অ্যাবাভ 40, ঠিক না? আর হচ্ছে সিমটম নিয়ে আসবে মেনোরেজিয়া, মেনোরেজিয়া নিয়ে আসবে 70%, ডিসমেনোরিয়া নিয়ে আসবে 30%। সেখানে দেখো আমার এন্ডোমেট্রিসিসে ছিল ডিসমেনোরিয়া ছিল ম্যাক্সিমাম, তাই না? মেনোরেজিয়া ছিল তারপর, এখানে মেনোরেজিয়া বেশি হবে। এখন এর কেন মেনোরেজিয়া হবে বলো তো? ইউটেরাইন ক্যাভিটিতে তো বড় গেছে, তাই না? তারপরে কি হাইপারপ্লাসিয়া হয়ে গেছে। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া কি হচ্ছে? ইউটেরাইন কন্ট্রাকশনটা ঠিকমতো হয় না, এসব কারণে মেনোরেজিয়া। আর ডিসমেনোরিয়া কেমন হবে? ডিসমেনোরিয়া এটা তো দেখো এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড গুলি ঢুকে গেছে ভিতরে, কন্ট্রাকশনটা হচ্ছে রেট্রোগ্রেড হয়, যার জন্য ডিসমেনোরিয়াটা হয়। আর ডিসপেরোনিয়া এন্ড ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, এটা হচ্ছে ডিসপেরোনিয়া স্ট্রেচিং এফেক্টের জন্য বড় হয়ে যায়, এখানে এটা একটা কারণ। আর হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিনিস্ট্রেশন যে অবস্ট্রাকটিভ, বড় হয়ে গেলে ইউটেরাসের উপর প্রেসার পড়ে, এইসব কারণে ইউরিনারি ইনফার্টিলিটির কজ ওই যে তোমার হচ্ছে ইনফার্টিলিটি হইতে পারে, অলরেডি আমি প্রথমে বলছি প্যারাসোমেন, বাট এখানে অনেক সময় দেখা যায় যে ইনফার্টিলিটি ধর হচ্ছে দুইটা বাচ্চা পাইলো এরপর আরো বাচ্চা হচ্ছে না, তখন যদি বলি ইনফার্টিলিটি হইতে পারে, এটা ইনফার্টিলিটি একটা সিমটম সে নিয়ে আসতে পারে, বা বারে বারে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এই ধরনের সিমটম নিয়ে আসছে। কেন হয়? অ্যাবনর্মাল ইউটেরাইন ফাংশন তো বড় হয়ে গেছে, অ্যাবনর্মাল ইউটেরাইন ফাংশন হচ্ছে রেট্রোগ্রেড, তোমার যে মায়োমেট্রিয়াম যে কন্ট্রাকশনটা হওয়ার কথা ছিল এটা রেট্রোগ্রেড কন্ট্রাকশন হয়। তারপরে কি হয় বলো? ইন্টারফারেন্স অফ দ্য স্পার্ম ট্রান্সপোর্ট হয়, এইসব কারণে ইনফার্টিলিটি হতে পারে। সাইন কি হয় অ্যাবডোমিনাল এক্সামিনেশনে? এ হাইপোগেস্টিক মাস অ্যারাইজিং আউট অফ দ্য পেলভিস অকুপাইং দ্য মিডলাইন। এটা যেহেতু উইদিন দ্য ইউট্রাস, সবকিছু এটা ইউট্রাসের ভিতরে, ইউট্রাসের যে মিডলাইন স্ট্রাকচার, তাই না? তাহলে এটা কি হবে? একটা মাস ইউট্রাসটা একটু বড় একটা মাস পাওয়া যাবে ইন দ্য হাইপোগেস্টিক রিজনে অকুপাইং দ্য মিডলাইন। Size usually doesn't exceed 14 weeks of pregnant uterus. Pelvic examination যদি করি, parvaginal examination যদি করি, bimanual examination যেটা speculum examination আমি তেমন কিছুই পাবো না। bimanual examination এ করলে কি পাবো? Uniform enlargement of the uterus পাবো। ঠিক আছে? এর ট্রিটমেন্ট কি? সেম, ব্যথা কমানোর জন্য আমরা কি দিব? NSAID দিব to control pain and bleeding. তারপর আমরা হরমোন ট্রিটমেন্ট দিতে পারি, লেভোনর্জেস্টেরন ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ড্রেনাজল। এরা জাস্ট দিচ্ছে হচ্ছে ইমপ্রুভ করবে সিমটম গুলো।
সার্জিক্যাল ম্যানেজমেন্ট, দেন হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্টে আসছে হচ্ছে আমরা কনজারভেটিভ সার্জারি করতে পারি আর হচ্ছে ডেফিনিটিভ সার্জারি। কনজারভেটিভ সার্জারি সাধারণত আমি খুব কমই দেখেছি এখানে কাউকে করতে, বা এখানে হয় কি হয় না বলে মনে হয় আমার, জানি না ঢাকায় হয় কিনা। কনজারভেটিভ সার্জারির মধ্যে কি কি আছে? অ্যাডেনোমায়োমেক্টমি, uterine mass reduction by laparotomy or laparoscopy, uterine artery embolization, definitive surgery হচ্ছে আমরা হিস্ট্রি। এই হচ্ছে আজকের পড়া, ঠিক আছে? আমরা কি জানলাম? আমরা পড়লাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস আমি একটু সামারাইজ করি। এন্ডোমেট্রিওসিস আমি অনেক কিছু বলে ফেলছি। এন্ডোমেট্রিওসিস হচ্ছে ectopic endometrium other than uterus. It may be inside the myometrium or other than the uterus. If it is যদি inside the uterus myometrium হয়, in that case we will call it adenomyosis. Other than uterus, it is called endometriosis. ভিতরে থাকলে endometriosis interna or endometriosis externa. এখন ওদের কার কিভাবে হয়? এতে আমরা প্রথমে জানলাম কি ধরনের ফিচার তারা নিয়ে আসে এন্ডোমেট্রিওসিসে। এন্ডোমেট্রিওসিস কেন হয়? প্যাথোলজি জানলাম, প্যাথোজেনেসিস জানলাম, প্যাথোলজিক্যাল চেঞ্জ জানলাম, যেমন কাদের হয়, রিস্ক ফ্যাক্টর কি, কেন হয়। তারপরে আমরা জানলাম কি ট্রিটমেন্ট জানলাম, ট্রিটমেন্টটা কি হবে। এন্ডোমেট্রিওসিসের পেইনের তোমাদেরকে জিজ্ঞেস করছে পেইনটা কেমন হয়, পেইন রিলিফ করার জন্য আমরা কি দিতে পারি, ঠিক আছে? আমরা কি কি দেই? এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট একটা, মেডিকেল ম্যানেজমেন্ট একটা, না পারলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, না পারলে হচ্ছে কম্বাইনার মেডিকেল সার্জিক্যাল ট্রিটমেন্ট, এই গেল। তারপরে কমপ্লিকেশন কি হতে পারে, তাই না? তারপরে কি কি দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, হরমোনাল ট্রিটমেন্ট কি কি দিয়ে হয়, সার্জারি কনজারভেটিভ সার্জারিতে আমরা কি কি করি, তারপরে যে ডেফিনিট সার্জারিতে কি করি, ঠিক আছে? আর অ্যাডেনোমায়োসিস কি, অ্যাডেনোমায়োসিস এই হলে কি ধরনের সিমটম নিয়ে আসবে, অ্যাডেনোমায়োসিস কে আমরা কি দিয়ে ট্রিট করি। আমরা পেইন কিলার দিতে পারি পেইন কমার জন্য, না হলে হরমোন দিতে পারি, না হলে আমরা এই দিতে পারি। আর কিছু জানার আছে বাবুরা? কি খবর? কথা বলো। তোমরা আছো জি নাকি ম্যাম। চলে গেছো? জি তোমাদের ম্যাম আর কোনো আছি। প্রশ্ন থাকলে বলো, না হলে আমি এক্ষুনি সেশন শেষ করে দিব। রিনা আপা আসবে তোমাদের ঠিক 10:30টার সময়, ঠিক আছে? তাহলে আজকে যে তোমরা প্রথমেই এন্ডোমেট্রিওসিস পড়ে ফেলবে, ছোট একটা টপিকস, আর বেশি তো পড়া লাগবে না। আমি তো আর শুধু আমি আমার মনে হয় আমি যেভাবে বলছি তোমরা একটু মনে রাখার চেষ্টা করলে বলতে পারবা। পারবা না? পারবা? জি ম্যাডাম। তোমরা ইনস্ট্রুমেন্ট গুলি ভালো করে দেখো। কালকে দেখলাম একটা প্রোগ্রামে তোমাদের মনে হয় ওসপিতে এবারে ইনস্ট্রুমেন্ট দিবে। আগে যেমন ছবি দিত, ছবি দিবে না, ইনস্ট্রুমেন্ট দিবে, স্পেসিমেন দিতে পারে মেবি। তোমাদের সময় মানে একটু চেঞ্জ হবে ওসপিটা। সো একটু পড়ো। আর তো কিছু বলার নাই, যে একটা সিচুয়েশনটা এত খারাপ যে তোমরা নিজেরাও আমাদের সামনে আসতে পারো না, আমরা তোমাদের সামনে যেতে পারছি না, কলেজও তো খুলছে না, তাই না? তো বসে থাকলে তো চলবে না। এখন দেখা যাবে যে কলেজ খুললেই দেখা যাবে পরীক্ষার ডেট দিয়ে দিবে। কোন রকমে একটা হয়তো, হ্যাঁ ওয়ার্ড হবে, ওয়ার্ড হয়তো দেখা যাবে যেখানে তোমরা 15 দিন 20 দিন ওয়ার্ড করতে, সেটা হয়তো 7 দিনে শেষ করে দিবে। সবকিছু দেখতেও পারবা না। আগে থেকে যদি পড়া না থাকে তোমরা কন্টিনিউ করতে পারবা না ক্লাসগুলো। হ্যাঁ, তোমরা এখন বসে বসে যারা বই নিয়ে গেছো পড়ো, আর যারা বই নিয়ে যাও না, যদি ঢাকায় থেকে থাকো অন্যান্য মেডিকেলের ছেলেপেলেদের কাছ থেকে একটা দুটো বই এনে, কিছুদিন গাইনি বই আনলা, কিছুদিন মেডিসিন বই আনলা, এনে পড়াশোনা শুরু করো, তাই না? আর ডেভিডসন এগুলি বা গাইনি বইগুলি তো অনলাইনে তোমরা বইগুলি ইনস্টল করে নিতে পারো তোমাদের কম্পিউটারে বা মোবাইলে, নিয়ে ওখানে পড়ো। এত কিছু করার নাই, তাই না? সিচুয়েশন যেরকম আমাদের সেভাবে চলতে হবে। ঠিক আছে বাবুরা? হ্যাঁ, তা তোমরা ভালো থাকো। হ্যাঁ, তা আমি চলে যাই। তোমরা ঠিক 10:30টায় আসো, আপা আসবে। আল্লাহ আচ্ছা হাফেজ। ম্যাম। ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।